হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে আন্তর্জাতিক বিচারালয় এবং ওচি পরিষদ। আজকে টোটাল 3টি বিভাগ, সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি বিভাগের মধ্যে আজকে 3টি বিভাগ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এই 3টি বিভাগ থেকেও আসতে পারে, তার জন্য আমি এখানে শর্টলি আর কি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি বিভাগ, তার মধ্যে 2টি বিভাগ সম্পর্কে আগে আলোচনা করা হয়ে গেছে। একটা হচ্ছে সাধারণ সভা, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তোমরা যদি না দেখে থাকো সেই 2টি বিভাগ সম্পর্কে তোমরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেখতে পারো। আজকে প্রথমে যে বিভাগটি নিয়ে আলোচনা করব 3 নম্বর বিভাগ, সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যাকে ইংরেজিতে বলা হয় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ঠিক আছে, একে আমরা ইকোসকও বলি। ঠিক আছে, শর্টে ইকোসকও বলি। এগুলি তোমাদের আসবে না পরীক্ষায়, তোমাদের আসবে হচ্ছে যে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর গঠন সম্পর্কে, যে এইখানে কতজন সদস্য থাকে। এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ মনে রাখবে, এখানের মধ্যে টোটাল 54 জন সদস্য থাকে। ঠিক আছে, 54টি আর কি সদস্য দেশ থাকে। তাহলে যদি পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে একটি বিভাগ যার নাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এর সদস্য সংখ্যা কত, তাহলে মানবে এর সদস্য সংখ্যা হচ্ছে 54। আর এই যে 54টি সদস্য দেশ, তাদের কার্যকাল কত, কত বছরের জন্য তারা এই সাধারণ এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মধ্যে নিযুক্ত হন আর কি নির্বাচিত হন, মনে রাখবে 3 বছরের জন্য। 3 বছরের জন্য নির্বাচিত হন বা নির্বাচিত হয়। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই যে 54 জন সদস্য, তারা একবার নিযুক্ত হলে কোনো একটা দেশ, ধরো ভারত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হয়ে গেল, তাহলে তারপরে 3 বছর পরে বেরিয়ে যাবে, অন্য দেশ এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মধ্যে আর কি নির্বাচিত হয়ে আসবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক সদস্যের কার্যকাল হচ্ছে 3 বছর করে, এটা মনে রাখবে। আর প্রত্যেক বছর 1/3 সদস্য অবসর গ্রহণ করবে এর থেকে, মনে রাখবে। সদস্য অবসর গ্রহণ করে, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট যে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর যে 54 জন সদস্য আছে, এখান থেকে প্রতি বছর কতজন সদস্য অবসর গ্রহণ করে। ঠিক আছে, তাদের কার্যকাল তো 3 বছর করে, কিন্তু সাধারণত এমনি প্রত্যেক বছর পর পর যাদের 3 বছর কার্যকাল শেষ হয়ে যায়, ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু আর কি 1/3 সদস্যের কার্যকাল সমাপ্ত হয় এবং প্রত্যেক বছর পর পর আর কি 1/3 সদস্য আবার নির্বাচিত হয়ে আসে। ঠিক আছে, তাহলে প্রতি বছর 1/3 সদস্য অবসর গ্রহণ করে এবং সেই যে 1/3 সদস্য যারা অবসর গ্রহণ করলো তার সমান সংখ্যক অর্থাৎ 18 জন। ঠিক আছে, এই 54টি সদস্যের 1/3 মানে 1/3 কত হয়, 3 দিয়ে কাটলে 18, 18কে 18, তাহলে 18টি সদস্য। ঠিক আছে, 18টি সদস্য দেশ প্রতি বছর কি হয় যে নিযুক্ত হয় আর কি, প্রতি বছর 18 জন সদস্য অর্থাৎ 1/3 সদস্য অবসর গ্রহণ করে এবং তার জায়গায় আরো 18 জন সদস্য নির্বাচিত হয়ে আসে। ঠিক আছে, এটা হয়ে গেল প্রতি বছর কতজন সদস্য অবসর গ্রহণ করে আর প্রতি বছর কতজন সদস্য আবার নির্বাচিত হয়ে আসে, কিন্তু তাদের কার্যকাল কিন্তু 3 বছর, এটা মনে রাখবে। ঠিক আছে, 3 বছরের জন্য তারা নির্বাচিত হয় এই 54 জন সদস্য। তাহলে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কি, যে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি, সামাজিক, তারপরে শিক্ষা, এইসব বিষয়ে আলোচনা করা। ঠিক আছে, এইসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা, তার সম্পর্কে আর কি রিপোর্ট দেওয়া, এবং এর যে অনেক বিশেষজ্ঞ সংস্থা আছে। ঠিক আছে, এটা আরেকটা পয়েন্ট মনে রাখবে, এর কিছু বিশেষজ্ঞ সংস্থা আছে, বিশেষ সংস্থা আছে। ঠিক আছে, বিশেষ সংস্থা, বিশেষ সংস্থা সম্পর্কে তোমরা পড়বে। ঠিক আছে, যেমন একটা আছে ইউনিসেফ,
ঠিক আছে, ইউনিসেফ, এটা সম্পর্কে আমরা পরে পড়ব। এই ক্লাসটির পরে তোমাদের আরেকটি ক্লাস আসবে যেটা নিয়ে, সেটা হচ্ছে সচিবালয় নিয়ে। ঠিক আছে, সচিবালয়ের মধ্যেই পড়বো সেক্রেটারি জেনারেল সম্পর্কে। তাহলে তারপরে ঠিক আছে, এরপরে যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে সেক্রেটারি জেনারেল অর্থাৎ কি সচিবালয় সম্পর্কে আলোচনা করব। আর তারপরে ভিডিওতে এই যে ইউনিসেফ, তারপরে WHO, তারপরে ইউনেস্কো, এগুলি সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এরই কিছু বিশেষজ্ঞ সংস্থা হচ্ছে ইউনিসেফ, WHO, ইউনেস্কো, আরও আছে। তাহলে তোমাদের এই তিনটি আছে তোমাদের সিলেবাসে, তাহলে এই তিনটি সম্পর্কে আলোচনা করব। দেখো এবার তাহলে এটা হয়ে গেল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এবার আলোচনা করব আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সম্পর্কে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। এখন আলোচনা করব কার সম্পর্কে? এখন আলোচনা করব আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে। তাহলে তোমরা এগুলি যেগুলো লিখে দিলাম এগুলি নোট করে রাখো। আন্তর্জাতিক বিচারালয়, ঠিক আছে, এই আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত যেটা বলো, ঠিক আছে, আদালত একই কথা। একে ইংরেজিতে কি বলা হয়? একে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, শর্টে ICJ, এটাও আমরা বলে থাকি ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, বা বাংলায় বললে আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত। এর সম্পর্কে এবার পড়বো যে এই যে আন্তর্জাতিক বিচারালয়, এর গঠন, এখানে কতজন বিচারপতি থাকে। যেহেতু এটা একটা বিচারালয় অর্থাৎ আদালত, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যা, যে বিরোধ বাঁধবে তার সমস্যা সমাধান করবে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যে এই আন্তর্জাতিক বিচারালয় আছে, ঠিক আছে, তার সদস্য সংখ্যা হচ্ছে মনে রাখবে 15 জন বিচারপতি থাকে। বিচারপতি, যেহেতু আদালতে কে থাকবে? আদালতে তো বিচার করার জন্য বিচারপতি থাকবে, তাই না? তাহলে এর সদস্য হচ্ছে 15 জন বিচারপতি। মনে থাকবে যে আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি থাকেন, অর্থাৎ সদস্য সংখ্যা কত? আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা হচ্ছে 15, বা আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হচ্ছে 15। এই যে 15 জন বিচারপতি থাকে, তারা কত বছরের জন্য নিযুক্ত হন? মনে রাখবে তারা 9 বছরের জন্য। একজন বিচারপতি যদি নিযুক্ত হয়ে যায়, তাহলে 9 বছর পরে তিনি অবসর গ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে 9 বছরের জন্য নির্বাচিত হন। এই যে 15 জন বিচারপতি, তারা কত বছরের জন্য নির্বাচিত হন? তারা 9 বছরের জন্য নির্বাচিত হন, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কিছু তথ্য। তাছাড়া আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা যেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর, এটা কিন্তু পরীক্ষায় আসেই। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নেদারল্যান্ডের হেগ শহরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখলাম যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ড একটা দেশ, সেই দেশের একটা শহরের নাম হচ্ছে হেগ। সেই হেগ নামক শহরে এই আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি প্রিন্সিপাল অর্গান আছে, অর্থাৎ 6টি যে বিভাগ আছে, সেই 6টি বিভাগের মধ্যে 5টি বিভাগ যে আছে, সেই 5টি বিভাগেরই সদর দপ্তর, সম্মিলিত জাতিপুঞ্জের যে সদর দপ্তর যেটা নিউ ইয়র্কে, এই 5টি বিভাগেরও সদর দপ্তর নিউ ইয়র্কেই অবস্থিত। কিন্তু 6টি বিভাগের মধ্যে শুধুমাত্র এই যে বিভাগটি আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, এরই শুধু সদর দপ্তর নিউ ইয়র্কে নেই, এর সদর দপ্তর আছে নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি বিভাগ আছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, তারপরে ওছি পরিষদ, তারপরে সচিবালয়, এই যে 6টি বিভাগ, তার মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এরই সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে।
আর 5টি বিভাগেরই সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে এছাড়া আর তোমাদের জানতে হবে যে এর এখতিয়ার, এই যে আন্তর্জাতিক বিচারালয় এর এখতিয়ার, তাহলে এই যে আন্তর্জাতিক বিচারালয়ের আর কি কার্যাবলী বা কাজ বা এখতিয়ার, এটা কয় ভাগে বিভক্ত মনে রাখবে। এখতিয়ার 3টি ভাগে বিভক্ত। এটা একটা কোশ্চেন এসে যায় যে আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ারের কয়টি ভাগ, মনে রাখবি 3টি ভাগ। 3টি ভাগ কি? একটা হচ্ছে স্বেচ্ছাধীন এখতিয়ার, স্বেচ্ছাধীন এখতিয়ার, 2 নম্বর হচ্ছে আবশ্যিক এখতিয়ার, আর 3 নম্বর হচ্ছে পরামর্শমূলক এখতিয়ার। পরামর্শ দান মূলক এখতিয়ার। তাহলে এই 3টি মনে রাখবে যে আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার কয়টি ভাগে বিভক্ত বা কাজ কয়টি ভাগে বিভক্ত, বা আন্তর্জাতিক আদালতের এলাকা কয়টি ভাগে বিভক্ত। এখতিয়ার বলুক বা এলাকা বলুক, তাহলে এলাকা বা এখতিয়ার একই অর্থ, ঠিক আছে। তাহলে আন্তর্জাতিক আদালতের এলাকা 3টি ভাগে বিভক্ত বা আন্তর্জাতিক আদালতের এখতিয়ার 3টি ভাগে বিভক্ত। 3টি ভাগে বিভক্ত। 3টা ভাগ কি? স্বেচ্ছাধীন এখতিয়ার বা স্বেচ্ছাধীন এলাকা, আবশ্যিক এখতিয়ার বা আবশ্যিক এলাকা, পরামর্শদানমূলক এলাকা বা পরামর্শদানমূলক এখতিয়ার। এর সম্পর্কে এর থেকে বাইরে আর কোশ্চেন তোমাদের আসবে না। বোঝা গেল? এবার আলোচনা করব উচি পরিষদ সম্পর্কে। তাহলে তোমরা এগুলি সব লিখে রাখো। এবার আলোচনা করব উচি পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল সম্পর্কে। এটা সব থেকে কম গুরুত্বপূর্ণ একটা বিভাগ, ঠিক আছে। সম্মিলিত জাতিমঞ্চের মধ্যে যে 6টি বিভাগ আছে তার মধ্যে সব থেকে কম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই উচি পরিষদ। উচি পরিষদ ইংরেজিতে বললে ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল, এই যে উচি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল, এটা কেন গঠন করা হয়? দেখো, এইটা গঠন করা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালের মধ্যে হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন কতগুলি পৃথিবীতে রাষ্ট্র ছিল বা এমন কতগুলি অঞ্চল ছিল যেখানের মানুষেরা নিজের রাষ্ট্রকে নিজেরা কি করতে পারতো না, যে শাসন করতে পারছিল না। তাহলে সেই সমস্ত যে জায়গা, যেই সমস্ত জায়গার এলাকা বা দেশের মানুষজন নিজেদের যে অঞ্চলটাকে নিজেরা শাসন করতে পারছিল না, তাদেরকে সেই জায়গার প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য সেই দেশে সেই জায়গাটার প্রশাসনিক যে কার্য পরিচালনা সেটা করবে হচ্ছে এই উচি পরিষদ, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন কতগুলি জায়গা থেকে যায় যেগুলিতে তারা আর কি সেই জায়গার যে জনগণ তারা ঠিকভাবে সেই জায়গাটাকে পরিচালনা করতে পারছিল না। তাহলে তার জন্য ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে একটা বিভাগ উচি পরিষদ, এটা গঠন করা হয় যে এই উচি পরিষদ এই যে এলাকাটা তার যে শাসনভার, প্রশাসনিক যে দায়িত্ব, তাহলে সেটা এই উচি পরিষদের সদস্যরা নেবে। আর এই উচি পরিষদে 5 জন সদস্য আছে। সেই 5 জন হচ্ছে ওই যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5 জন সদস্য P5 সেই মেম্বার, তাদের কাছে এই দায়িত্ব থাকবে যে তারা এখানে প্রশাসনিক যে কাঠামো তা পরিচালনা করবে, এবং যখন এখানের জনগণরা নিজেদের এলাকাকে নিজেরা শাসন করার জন্য যোগ্য হয়ে যাবে তখন এই জায়গাটাকে স্বাধীন করে দেবে, ঠিক আছে। তাহলে যতদিন না পর্যন্ত এই একটা এলাকার একটা অঞ্চলের মানুষেরা নিজেরা নিজেদের দেশকে শাসন করতে না পারছে, নিজেদের প্রশাসনকে না পরিচালনা করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই উচি পরিষদের আন্ডারে সেটা থাকবে। আর যেদিন আর কি উচি পরিষদের সদস্যরা বুঝে যাবে যে না নিজেদেরকে নিজেরা শাসন করতে পারবে, যোগ্যতা অর্জন করে ফেলেছে, তখন উচি পরিষদের কাছ থেকে এই অঞ্চলটা চলে যাবে এবং এটা স্বাধীন দেশ হয়ে যাবে। এরকম অনেক দেশ ছিল, যেমন সোমালিল্যান্ড, ঠিক আছে, সোমালিল্যান্ড, ঠিক আছে। এখন এগুলি নেই, সোমালিল্যান্ড আগে এই উচি পরিষদের
আন্ডারে ছিল, এগুলো আস্তে আস্তে স্বাধীন হয়ে যায়। তারপরে রোয়ান্ডা, বুরুন্ডি, তারপরে টোগোল্যান্ড, তাহলে এই যে জায়গাগুলি ছিল এগুলি আগে ওচি পরিষদের আন্ডারে ছিল, ঠিক আছে, এগুলি পরে আস্তে আস্তে স্বাধীন হয়ে যায় টোগোল্যান্ড। আর সবার শেষে পালাউ, ঠিক আছে, এই যে অঞ্চলটি, এই দেশটি স্বাধীন হয় সবার শেষে। এই ওচি পরিষদ যে আছে এটা কিন্তু বর্তমানে লিখিত আকারে আছে, সমৃদ্ধ জাতিপুঞ্জের একটা বিভাগ, কিন্তু এর কোনো বর্তমানে কোনো কাজ নেই, কারণ এই যে দেশগুলি আগে ছিল এগুলি সব স্বাধীন হয়ে যায়। এখন বর্তমানে কোনো অঞ্চল কিন্তু ওচি পরিষদের আন্ডারে আসে না, ঠিক আছে। তাহলে সবার শেষে 1994 সালে, সালে এই পালাউ, এই যে দেশটি, এটি স্বাধীন হয়। এটা প্রশান্ত মহাসাগরের একটি আর কি দ্বীপ রাষ্ট্র। তাহলে সেটা 1994 সালে লাস্ট ওচি পরিষদের আন্ডারে ছিল, তারপরে 1994 সালে এটাও স্বাধীন হয়ে যায়। কিন্তু এখন তো পালাউ যে দেশটি এটা সবার শেষে 1994 সালেও স্বাধীন হয়ে যায়, তারপরে এখন আর কোনো দেশ এর আন্ডারে নেই। তাহলে 1994 সালের পর থেকে এর যে কার্যকারিতা এটা আর থাকে না, ঠিক আছে। লাস্ট 1994 সালেই এর কার্যকারিতা শেষ হয়ে যায় এই ওচি পরিষদের, এর আর কার্যকারিতা নেই। কিন্তু এটা বর্তমানে শুধু লিখিত আকারে আছে, যেটা একটা সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা, আর কোনো কাজ নেই এর, ঠিক আছে। আর এর কাজ কি ছিল তখন, যে ওচি যে অঞ্চল ছিল, যেগুলো ছিল ওচি অঞ্চল, সোমালিল্যান্ড, রোয়ান্ডা, বুরুন্ডি, এগুলি যে আগে এর আন্ডারে ছিল, ওচি পরিষদের আন্ডারে ছিল, তখন কাজ ছিল ওচি পরিষদের যে এই যে অঞ্চলগুলি, তাদের সেই ওচি অঞ্চলগুলি, ঠিক আছে, এগুলিকে দেখাশোনা করা। এই ওচি পরিষদ সম্পর্কে আজকে আলোচনা হয়ে গেল। তাহলে তোমাদের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় আর ওচি পরিষদ, এই তিনটি সম্পর্কে ব্রিফলি আমি আলোচনা করে দিলাম। এর বাইরে কোশ্চেন আসবে না, যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে আমি দেখলাম যে লেখা নেই এই তিনটি বিভাগ সম্পর্কে, কিন্তু প্রত্যেক বইয়ে দেওয়া আছে, তাহলে আসতেও পারে, এর জন্য আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট একটা আপডেট, যে আমি কিন্তু তোমাদের জন্য অনলাইনে, ঠিক আছে, অনলাইনে একটা এমসিকিউ টেস্ট, অনলাইন এমসিকিউ টেস্টের জন্য কিন্তু একটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানেও পেয়ে যাবে, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও লিঙ্ক পেয়ে যাবে, বা আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, যে লেখা থাকবে যে প্রথম অধ্যায় এমসিকিউ টেস্ট, ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করো, আর সেখানে প্রথম অধ্যায় থেকে টোটাল 42টি কোশ্চেন আমি দিয়েছি, সেখানে তোমরা এমসিকিউগুলি সলভ করে, ঠিক আছে, তোমরা সাবমিট করো। আর সাবমিট করার শেষে তোমরা ভিউজ করে ক্লিক করে তোমরা সেখানে রেজাল্টও দেখতে পারো, যে তোমরা কত নম্বর পেলে, ঠিক আছে। তোমরা তোমাদের নাম, তোমাদের জেলার নাম ক্লিক করে সাবমিট করে রাখো কোশ্চেনগুলি সলভ করে, ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এইভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টি পড়ানো শেষ হলে তারপরে এই অধ্যায় থেকেও আমি এমসিকিউ টেস্ট অনলাইনে নেব, ঠিক আছে। তারপরে সেটার যে লিঙ্কটা আমি পরে দিয়ে দিব। তাহলে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব সচিবালয় অর্থাৎ সেক্রেটারিয়েট সম্পর্কে, ঠিক আছে, সেখানেই তোমরা সেক্রেটারি জেনারেল সম্পর্কে পড়বে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।